প্রকৃতির এক নিজস্ব ভাষা আছে। সেই নিজস্ব ভাষাকে শুনতে গেলে আপনাকে যেতে হবে কোনো নির্জন প্রকৃতির কোলে। আর আপনি যদি অফবিট ডেস্টিনেশন প্রেমী হন তাহলে এই জায়গাটা তো আপনার জন্য আদর্শ। তবে আগেই বলে রাখি, যে সমস্ত মানুষ কেবলমাত্র বেড়াতে যান সাইট সিইংয়ের জন্য বা এদিক ওদিক একটুখানি ঘুরতে পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এই জায়গাটা নয়। বরং যারা দুদিন একদম সমস্ত যোগাযোগ ছিন্ন করে কেবলমাত্র প্রকৃতির কোলে কাটিয়ে আসতে চান, তাদের জন্য এটা একদম আদর্শ। এখানে জানলা খুললেই আপনি পাবেন কাঞ্চনজঙ্ঘার দেখা, আর সাথে পাবেন ঘন পাইন বন। আসলে জায়গাটা একটা অভয়ারণ্যের মধ্যে অবস্থিত। জঙ্গল আর পাহাড় দিয়ে ঘেরা এই গ্রামটিতে যখন ঝুপ করে সন্ধে নেমে আসবে, তখন কিন্তু আপনার করার মতো কিচ্ছু থাকবে না। কেবলমাত্র কফির কাপে চুমুক দিয়ে নিজের সঙ্গে সময় কাটানোটাই হবে একমাত্র কাজ। আমাদের আজকের গন্তব্য দার্জিলিং জেলার প্রায় ৭,৮০০ ফুট উচ্চতায় অবস্থিত একটা ইকো ভিলেজ চটকপুর। এনজিপি থেকে আমরা মোটামুটি আমাদের যে গাড়ি ঠিক করা ছিল সেই গাড়িতেই উঠে বসেছি। আপনারা যদি চটকপুর আসতে চান তাহলে এনজিপি থেকে যে কোনো শেয়ার কারে সোনাডা অবধি চলে আসতে পারেন। সোনাডার পর থেকে আপনাকে হোমস্টে থেকে গাড়ি বলে দিতে হবে, সেই গাড়ি আপনাকে এসে হোমস্টে অবধি নিয়ে যাবে। আর আমাদের গাড়ি ভাড়া পড়েছিল চটকপুর অবধি, এনজিপি টু চটকপুর ৩৫০০ করে, এটাই ওখানকার রেট। এবার আপনি যদি সোনাডা অবধি শেয়ার গাড়িতে যান সেক্ষেত্রে আপনার একটু কম ভাড়া পড়বে, আর সোনাডা থেকে চটকপুর মোটামুটি ১৫০০-র মধ্যে ভাড়া পড়বে। কথা বলতে বলতেই পৌঁছে গেছি একটা ব্রেকফাস্টের জায়গায়। এই রাস্তাটার নাম বললো রোহিণী। ঝমঝম করে বৃষ্টি আর এই পাহাড়ে এসে কী বা অর্ডার করব, তাই অর্ডার করে দিলাম ২ প্লেট মোমো। যাই হোক, আপনাদের আরেকটা কথা এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে আপনারা যদি হোমস্টে থেকে গাড়ি বুক করেন সেক্ষেত্রেও ভাড়া কিন্তু ৩৫০০ করেই পড়বে। শেয়ার কার যদি অ্যাভেল না করতে চান তাহলে সব থেকে বেটার হয় যদি আপনারা হোমস্টে থেকে গাড়ি বুক করেন, কারণ চটকপুরের সব কিছু ভালো হলেও যেহেতু এটা একটা অভয়ারণ্যের মধ্যে অবস্থিত একটা গ্রাম, সেজন্য এখানের কিন্তু কোনো আপনি স্মুথ রোড পাবেন না। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, আর রাস্তা ভীষণই খারাপ। সেজন্য যদি হোমস্টে থেকে গাড়ি বুক করেন, যেহেতু ওইদিকে যাওয়াটা ওনাদের অভ্যাসের মধ্যে আছে, তাই সেটা আপনাদের পক্ষে অনেকটা সুবিধাজনক হবে। এরপর আমাদের ব্রেকফাস্টের পরে আবার গাড়ি রওনা দিল চটকপুরের উদ্দেশ্যে, আর আস্তে আস্তে বুঝতে পারছিলাম যে আমরা কতটা ওপর দিকে উঠছি সেটা। নর্থ বেঙ্গল এলেই যখন চারদিকে এত সবুজ দেখি চোখটা জুড়িয়ে যায়। আমরা মোটামুটি একদম চড়াইয়ের মধ্যে দিয়ে চড়াই উঠে পেরোতে পেরোতে আমরা এখন যাচ্ছি। এখনো আসল যে চটকপুরের রাস্তা সেটা এখনো শুরু হয়নি। রাস্তার মাঝখানে আমরা নেমে গেছিলাম কার্শিয়াং ভিউ পয়েন্টে। সেখানেও দেখলাম ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। একটুখানি চারদিক দেখে আবার বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের চটকপুরের ওখান থেকে হোমস্টে থেকেই ফোন করেছিল যে ওয়েদার ভীষণ খারাপ, তাই যতটা সম্ভব তাড়াতাড়ি চলে আসতে। যেহেতু আমাদের গাড়িটা সোনাডার ওপর দিয়ে যাবে, তাই সোনাডাতে একটা খুব ভালো ওয়াটারফলস আছে যেটা একটু নিচের দিকে ট্রেক করে যেতে হয়। নাম হচ্ছে ইন্দ্রাণী ওয়াটারফলস বা রেনবো ওয়াটারফল। তো সেখানেও আপনারা যেতে পারেন। যেহেতু আমরা ওয়েদার খারাপ পেয়েছিলাম সেজন্য আমরা আর ওই রিস্ক নিইনি, একদম ডাইরেক্ট হোমস্টের দিকেই রওনা হয়েছি। পুরোটাই একটা স্যাংচুয়ারির মধ্যে দিয়ে রাস্তা, দুটো সাইডে পুরো জঙ্গল, পাইন ফরেস্ট, আর তার মাঝখান দিয়ে হোমস্টে যাওয়ার রাস্তা। আস্তে আস্তে আমরা ঢুকে পড়েছি স্যাংচুয়ারির মধ্যে। এরপরে আমাদের করতে হবে গাড়ি পারমিট। গাড়ি পারমিট মোটামুটি গাড়ির জন্য লাগে 450 মতো, আর পার হেড 150 টাকা মতো করে লাগে। বলতো সেঞ্চাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এটা হচ্ছে চেকপোস্ট, পেছন দিকে হচ্ছে চেকপোস্ট। এখানে আইডি কার্ড দেখিয়ে ওই একটা টাকা নেয়, সেটা দেবে, দিয়ে তারপর আবার আমরা হোমস্টের দিকে যাব। আমি যখন এই জায়গাটার সন্ধান পাই তখনই শুনেছিলাম রাস্তা ভীষণ খারাপ, তবে এটাও শুনেছিলাম কষ্ট করে যখন আপনি রাস্তাটা পেরিয়ে গ্রামটার মধ্যে যাবেন তখন কিন্তু আপনার সমস্ত কষ্ট আপনি ভুলে যাবেন। একদম সত্যি কথাই, রাস্তাটা বুঝতে পারছেন পুরো একদম
গ্রামের পায়ে হাঁটার যেমন রাস্তা হয় এই জঙ্গলের মধ্যে দিয়ে সেরকমই রাস্তা। যদিও এটা খারাপ কিছু না, কারণ যেহেতু এটা একটা স্যাংচুয়ারি তাই এখানে রোড করার পারমিশন নেই। বরাবর এই রাস্তাটা হয়তো আরও খারাপই হতে থাকবে ভবিষ্যতে, কিন্তু যারা প্রকৃতিকে ভালোবাসে তারা সেই সমস্ত ট্যুরিস্ট এখানে বারবার যাবে। অনেকে এই রাস্তাটা গাড়িতে যাওয়ার থেকে, মানে সোনাডার যেখানে থেকে চেকপোস্ট শুরু হচ্ছে চটকপুরের ফরেস্টের, সেখান থেকে চটকপুর অবধি প্রায় 6-6.5 কিলোমিটার মতো রাস্তা, সেটা অনেকেই ট্রেক করেও চলে যায়। তবে আমাদের পক্ষে সেটা সম্ভব ছিল না, তাই আমাদের গাড়ি করে যাওয়াটাই শ্রেয় মনে হয়েছিল। ভিডিও দেখে বুঝতে পারবেন যে রাস্তা কতটা খারাপ। যাই হোক, অনেক যুদ্ধের পর শেষ অবধি আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টে, আকৃতি হোমস্টে। এনাদের আতিথেয়তার সুনাম শুনেই এখানে আমাদের রুম বুক করা। রুমের ভাড়া সিজন অনুযায়ী চেঞ্জ হয়, তবুও আপনাদেরকে ডিটেলসটা আমি দিয়ে দিচ্ছি। চলো, আমরা চলে এসেছি হোমস্টে। এই যে এটা হচ্ছে ব্যাক সাইডের হোমস্টে। তো আবার পরে এখানে খাওয়া থাকা নিয়ে রুম শুরু হচ্ছে 1300 থেকে। এই যে ওপর দিকে এই রুমগুলো দেখছেন, এগুলো সব 1300 করে। এছাড়াও আছে এই দুটো কটেজ, কটেজের ভাড়া হচ্ছে 1500 করে পার হেড। যেগুলো ওপর দিকে রুম দেখলেন সেগুলো মোটামুটি দুজনার, মানে দুটো পার্সনের জন্যও আছে, আবার যদি গ্রুপে আসেন 4 জন করে একটা রুমে থাকারও ব্যবস্থা। মোটামুটি 4 জন থেকে যাওয়া যাবে, কারণ দুটো বেড আছে, তো দুজন দুজন করে হয়ে যায় আর কি। আর যেমন বেসিক হয় সেরকমই। আর গিজার ছিল অল টাইম, তবে এখানে একটা সমস্যা হচ্ছে, একটু ঝড় বৃষ্টি হলে কিন্তু এখানে কারেন্ট থাকে না। আর নেটওয়ার্কের ভরসা করে তো একদমই আসবেন না, মানে কটেজের মধ্যে তো নেটওয়ার্ক পাবেনই না, বাইরে বরং একটুখানি পেতে পারেন। তবে এটা একটা পজিটিভ দিকও, মানে যে দুটো দিন আপনি ঘুরতে আসবেন সে দুটো দিন ফোন থেকে একদম দূরে থাকতে হবে। আমরা এনজিপি থেকে রওনা দিয়েছিলাম প্রায় 10টা নাগাদ, কিন্তু চটকপুর পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় 2টো হয়ে গেছিলো। তার কারণ বৃষ্টি, একটা তো বললাম, আর যেহেতু রাস্তা খারাপ একটু স্লো চালিয়ে এসেছিল, কারণ আমার মেয়েটার জন্য একটু স্লোই আসা হয়েছিল আর কি। তা এসেই দেখলাম ওনাদের লাঞ্চ রেডি। লাঞ্চেও একদম যেরকম বেসিক খাবার হয় সেরকমই ছিল, খাবারগুলো কিন্তু খুব ভালো ছিল। তার মধ্যে ছিল এই যে ফুলকপির একটা ভাজা টাইপের, আলু সেদ্ধ, ডাল, আচার, স্যালাড, পাঁপড় ভাজা, মাছ ভাজা। এখানে দেখছিলাম এনারা নিজেরাই কপি চাষ করছেন, সেগুলোই হয়তো ওনারা রান্না করেন। যেহেতু এখানের মানে গ্রামটা একটু উঁচুতে অবস্থিত, আর মানে সব জিনিসই আপনাকে পেতে গেলে সোনাডা যেতে হবে, সেজন্য এখানে হট করে কোনো জিনিস কিন্তু আপনি পাবেন না, আর জিনিসের দামও একটু বেশি তুলনায়। সেজন্য ওনারা নিজেরা যতটা সম্ভব করা যায় ততটাই করেন। তবে চটকপুর থেকে আপনি কাঞ্চনজঙ্ঘার সব থেকে বেস্ট ভিউ পাবেন শীতকালে, সেটা ওনারা বলে দিয়েছেন। আমরা যেদিন পৌঁছেছিলাম আমাদের কপাল খারাপ, যেহেতু আকাশ মেঘলা ছিল আমরা সেদিন দেখতে পাইনি। তবে অবশ্য আমরা এখানে আরও 2টো দিন থাকবো, সেই 2টো দিনে দেখা যাক কি হয়। আর খাওয়া দাওয়ার পর একটু বাইরে এলাম, একটু হাঁটতে বেরোলাম। বুঝতে পারছেন রাস্তা কীরকম, একদম জঙ্গলের মধ্যে দিয়ে, সন্ধেবেলা কিন্তু বেরোনোর কোনো জায়গা থাকবে না। খাওয়া দাওয়ার পর ভাবলাম একটু রেস্ট নিই, আর রেস্ট নিয়ে যতক্ষণে উঠলাম ততক্ষণে দেখছি লোডশেডিং। তো পাওয়ার ব্যাংক যদি পারেন সাথে নিয়ে যাবেন, আমরাও নিয়ে গেছিলাম, কারেন্ট ছিল না। চলে এসছে কফি আর পকোড়া, সেটা মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে আমরা আস্তে আস্তে একটুখানি ফোনে কিছু সিনেমা ডাউনলোড করেই এনেছি, কারণ জানি যে এখানে কিচ্ছু পাওয়া যাবে না। সেসব করে একটুখানি সময় কাটানোর পর মোটামুটি সন্ধ্যের দিকে খেতে যাব। তবে এই জায়গাটা যদি গ্রুপে যান তাহলে তো খুবই ভালো লাগবে, কারণ আপনাদের গল্প করার বা সঙ্গীর অভাব কোনোটাই বোধ হবে না। যেহেতু আমরা নিজেরা একা গেছি, সেই জন্যই আমরা এসব সিনেমা, ওয়েব সিরিজ এগুলো নিয়েই গেছিলাম। সন্ধ্যেবেলাটায় কী বা করবো একটুখানি দেখা হলো। আর এসব করতে করতেই হয়ে গেল ডিনারের সময়। ডিনারে ছিল রুটি আর চিকেন আর স্যালাড। আর যেহেতু আমার মেয়ে রুটি খায় না, সেই জন্য ওনাদেরকে ভাত বলেছিলাম, ভাত, আলু ভাজা, ডাল এগুলোও ওনারা দিয়েছিলেন। সব কিছু শেষে এটুকুই বলতে পারি, এই জায়গাটা কিন্তু আপনি যতবার আসবেন আপনাকে ততবার মুগ্ধ করবে। বেশিরভাগ ট্যুরিস্টই দেখলাম সেকেন্ড টাইম এসছে, আমাদেরই ছিল প্রথম। পরের ভিডিওতে আর কোথায় কেমন ঘুরলাম সেগুলোর ডিটেলস দিয়ে দেবো। আজকের মতো এখানেই থাকলো, টাটা।